আমার অনুপ্রেরণা আমাদের মহান কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হচ্ছেন আমার অনুপ্রেরণা। নবচেতনা এটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ। মূলত আমি সাম্য, ধর্ম, প্রেম, নৈতিকতা এই 4টি বিষয়কে উপজীব্য করে কবিতা লিখি এবং এটাও সেই সব কবিতা নিয়েই লেখা। তবে এবার জুলাই বিপ্লবের বেশ কিছু কবিতা এটাতে থাকার কারণে আমি নামটা দিয়েছি নবচেতনা। কেমন সাড়া পাচ্ছেন এবং লেখক হিসেবে কতটা সার্থকতা একটু জানতে চাই। আসলে আমি মূলত লিখি সমাজকে কিছু বার্তা দেওয়ার জন্য। আমি কবিতার মাধ্যমে সমাজকে, মানুষকে কিছু বার্তা দেই, যে নীতি, নৈতিকতা, আদর্শ, সাম্য, প্রেম এগুলির উপরে বার্তা দেওয়ার চেষ্টা করি। আমার বইটা একটু লেটে আসছে, মাত্র 2 দিন হলো। তারপরেও এই 2 দিনে মোটামুটি ভালো সাড়া পাচ্ছি এবং আমি আশা করি যারা আমার এই কবিতাগুলো পড়বে তাদের মধ্যে উপলব্ধি বোধের জাগ্রত হবে এবং আশা করি যে দর্শক নন্দিত হবে। এটা আমার দ্বিতীয় বই। ইতিপূর্বে আমার আরেকটি বই ছিল কবির কথন, ওটা কাব্যগ্রন্থ ছিল এবং এটি আমার দ্বিতীয়। নবচেতনা আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ। লেখিকা হিসেবে আত্মপ্রকাশ, ডক্টর থেকে লেখিকা। আসলে লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করার কোনো পূর্ব পরিকল্পনা নেই বা ছিলও না। যেটা হয়েছে যে আমার কাছে যারা আসে চিকিৎসা সেবা নেওয়ার জন্য, আমি যেহেতু চিকিৎসা পেশার সাথে জড়িত এবং আমার কাছে অসংখ্য মানুষ আছেন রোগী হিসেবে যারা আমার কাছে বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ চান, তো তাদের অনুরোধে এই বইটি আসলে নিয়ে আসা এবং যার কারণে হয়তোবা একজন স্বাস্থ্য পরামর্শকের পাশাপাশি লেখিকা হিসেবেও বইমেলায় আমার প্রকাশ। যে বইটি সেটি হচ্ছে সেক্স এডুকেশন। এটা ব্যতিক্রম বিষয় এবং এটি জানার দরকার আছে, মানুষদের জানার আগ্রহ রয়েছে। সেই জায়গা থেকে আপনি সাহসিকতার পরিচয় দিয়েছেন, আমি যদি ভুল না বলি। তো এটি আসলে মানে শুরুতে কোনো ধরনের বাধা আসছিল কিনা আপনার? আসলে আমাদের সমাজে, আমাদের চারপাশের যে পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি যে আসলে সেক্স বিষয়টা এখনও কিন্তু ট্যাবু হিসেবে আছে। আমরা এটা নিয়ে কথা বলতে ভয় পাই, লজ্জা পাই এবং অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগি। কিন্তু আসলে এটা কিন্তু আমাদের শরীরের, মানুষের, প্রত্যেকটা মানুষের জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা যদি এটাকে অবহেলা করি আমরা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি এবং সেটা থেকে হয়তোবা দেখা যায় এমন বড় ধরনের কিছু সমস্যা হতেও পারে যেটা থেকে পরিত্রাণ পাওয়া খুব কঠিন হয়ে যায়। আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং জেনে কী কী সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান করতে হবে। তো সেক্সের সাথে জড়িত যে বিষয়গুলো রয়েছে, যৌনবাহিত যে রোগগুলো রয়েছে বা যৌন স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্যাগুলো রয়েছে, এই সম্পর্কে আসলে প্রত্যেকেরই জানা উচিত। আমরা জানতে চাই কিন্তু অনেক সময় বোঝা যায় যে বা দেখা যায় অনেকে বুঝি না যে কোথায় জানবো বা কার কাছে জানবো বা সঠিক তথ্য এবং পরামর্শটা কোথা থেকে পাওয়া যাবে। অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে জানার চেষ্টা করি কিন্তু সেখান থেকে দেখা যায় যে অনেক সময় ভুল তথ্য চলে আসতে পারে। এই জন্য আমার কাছে মনে হয় যে বিজ্ঞানসম্মত উপায়ে যে অথেন্টিক বা যেটা আসলে বিজ্ঞানসম্মত উপায়ে যেটা গ্রহণযোগ্য, সেই তথ্যটা যদি আমরা একটা নির্দিষ্ট জায়গায় তুলে দিই সবার হাতে তাহলে কিন্তু সহজ হবে। এবং আমরা যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আসি, যৌন স্বাস্থ্য সম্পর্কিত অনেক ধরনের বই রয়েছে কিন্তু আমি যখন বইটি লিখতে গেলাম তখন দেখলাম যে আসলে সেক্স এডুকেশন এটা আমরা যতটা গুরুত্ব দিই, আমরা কিন্তু সেক্স এডুকেশনের সাথে যদি বলি যে যৌনতা বিষয়ক শিক্ষা বা যৌন শিক্ষা, তখন আসলে কেন জানি আমি জানি না মানে সেক্স এডুকেশনের যে গুরুত্বটা এটা অনেক ক্ষেত্রে কেন জানি অনেকে একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগে যায়। তো বইটি প্রকাশের ক্ষেত্রে আমার সবচেয়ে বড় বাধা ছিল নামটা, বইয়ের নাম নির্বাচন। আমি যখন প্রকাশককে বললাম বা বাংলা একাডেমিতে কথা বললাম যে আমি বইটির নাম সেক্স এডুকেশনই রাখতে চাই, কারণ আপনি খেয়াল করে দেখেন যে কিছু কিছু বিষয় আপনি যখন ইংরেজি শব্দ বলবেন, যেমন চেয়ার কিন্তু আমরা চেয়ার হিসেবেই পরিচিত, আমরা কিন্তু অন্য যে পারিপার্শ্বিক যে শব্দগুলো থাকে সেটা কিন্তু আমরা কম ব্যবহার করি। তো সেই ক্ষেত্রেও সেক্সের সাথে আসলে সেক্স শব্দটা যৌনতার চেয়ে বেশি পরিচিত এবং যদি সেক্স এডুকেশন বলা হয়ে থাকে এটার গুরুত্বটা বেশি বুঝায় এবং শব্দটা বিশেষ মানে ভারী হয়। তো যার কারণে আসলে বইটি সেক্স এডুকেশন নামে নিয়ে আসা এবং মনে হয়েছে যে এটা আসলে আমার প্রয়োজনীয়তা চেয়ে আমার সবচেয়ে বেশি মনে হয়েছে যে পাঠকরা আমাকে অনুরোধ করেছেন এবং তাদের প্রয়োজনে এটা করা, কারণ আমি যেহেতু এই সেক্স এডুকেশন নিয়ে বা যৌন স্বাস্থ্য শিক্ষা নিয়ে কাজ করছি এবং আপনারা জানেন যে আমি সেক্সুয়াল হেলথ এডুকেটর হিসেবেও কাজ করছি, যৌন স্বাস্থ্য পরামর্শক হিসেবে। তো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে এবং সরাসরি অনেকে আমাকে অনুরোধ করেছেন যে আমি যেন তারা যে প্রশ্নগুলো আমাকে করে থাকেন বা তাদের যে জিজ্ঞাসাগুলো থাকে সেগুলো নিয়ে আমি যেন আরেকটু তাদেরকে
কোনো একটা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি, কিংবা সহজ ভাষায়। আসলে যদি এইভাবে বলি যে সেক্স এডুকেশন তো অনেক আগে থেকেই কাজ চলছে, আমাদের দেশেও কাজ চলছে, কিন্তু খুব সহজে বা বাংলা ভাষায় যদি আমরা বলে থাকি যে এরকম কোনো নির্দিষ্ট কোনো যদি বইয়ের কথায় আসি বা কোনো একটা নির্দিষ্ট চ্যানেল, এই এই যে একটা মানুষের যে মাধ্যম, এইটা আসলে আমি চেষ্টা করেছি যে যেন সহজভাবে মানুষের কাছে তুলে ধরতে পারি। কেমন সাড়া পাচ্ছেন বইটি প্রকাশের পর থেকে? আসলে বই প্রকাশের ক্ষেত্রে আমার যে ব্যাপারটা, আমি আসলে বইটিকে বাণিজ্যিকভাবে নিয়ে আসার চেষ্টা করিনি, এবং বইমেলা ভিত্তিক আমার বইটা না। আমার বইটা প্রকাশিত হয়েছে সেপ্টেম্বর মাসে গত বছর। এটার মূলত কারণ ছিল যে সেপ্টেম্বর মাসকে বহির্বিশ্বে এটাকে যৌন স্বাস্থ্য সচেতনতার মাস হিসেবে বিবেচনা করা হয়, এবং 4 সেপ্টেম্বরকে যৌন স্বাস্থ্য দিবস হিসেবে, সচেতনতা দিবস হিসেবে উল্লেখ করা হয়ে থাকে, বা অনেক দেশে এটা পালন করা হয়। এবং ফেব্রুয়ারি মাস চলছে আমাদের দেশে, ফেব্রুয়ারি মাস বইয়ের মাস, ভাষার মাস, প্রাণের মাস। আবার বহির্বিশ্বে কিন্তু এই ফেব্রুয়ারি মাস অনেক ক্ষেত্রে যৌন স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতার মাস হিসেবেও পরিচিত। তো সেই ক্ষেত্রে আসলে হ্যাঁ, পাঠকরা ভালো সাড়া দিচ্ছেন। আমি সবচেয়ে বেশি সমস্যা যেটা হয়েছে যে বইয়ের নামটি নিয়ে বা বইয়ের প্রচারণা নিয়ে, যেহেতু এখনো আসলে এই বিষয় নিয়ে একটা ট্যাবু হিসেবে কাজ করছে, তো অনেক প্রকাশনী বা অনেক প্রকাশক কিংবা অনেক মিডিয়ার বিভিন্ন মাধ্যম অনেকেই কিন্তু বইটাকে সহজভাবে বা ইতিবাচকভাবে প্রমোট করার সাহস পায়নি। বইটি থেকে আসলে পাঠকরা কি ধরনের তথ্য পাবেন? এখানে মূলত বিভিন্ন ধরনের আমাদের যৌন স্বাস্থ্য সম্পর্কিত যে অজানা তথ্য থাকে বা অনেক কিছু জানার থাকে, সেটা সম্পর্কে বলা আছে একটু সহজ ভাষায় এবং খুব ছোট করে। আর আমার দ্বিতীয় বই আসলে এখনো প্রকাশনীতে আছে, প্রেসে আছে, এটা এখনো বইমেলায় আসেনি, এটার কাজ চলছে। এই বইটা মূলত যারা আসলে আমার কাছে আসেন রুগী হিসেবে বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে অনেকেই আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, এবং যে প্রশ্নগুলো আসলে তাদের ব্যক্তিগত জীবনের এবং প্র্যাকটিক্যাল। সো ওই যে প্রশ্নগুলো তারা আমাকে করে থাকেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে, আমি চেষ্টা করেছি আমার যে ভেরিফাইড ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, এবং আমার টিকটক রয়েছে এবং ইনস্টাগ্রাম আইডি রয়েছে, সেই আইডিগুলোতে সবাই আমাকে যে প্রশ্নগুলো করেন এবং সরাসরি আমার চেম্বারে এসে যে প্রশ্নগুলো করেন, সেই প্রশ্নগুলো থেকে 1000 বাছাইকৃত প্রশ্ন দিয়ে আমি এই বইটি প্রকাশ করার চেষ্টা করেছি। কারণ অনেক সময় হয় কি যে আমি খেয়াল করে দেখেছি যে অনেকেরই একই প্রশ্ন জানার থাকে, তো হয়তো বা সবসময় সব প্রশ্ন বা লাইভে এসেও বলা সম্ভব হয় না, বা প্রত্যেকটা প্রশ্নের একটা বার্তা দেওয়া সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে যদি আমি সবগুলো প্রশ্নর একটা ছোট্ট বা সহজ সমাধান দেওয়ার চেষ্টা করি, বইটি হয়তো বা যারা এই সমস্যায় ভুগছেন তাদের কোনো না কোনো কাজে আসবে। বইটি লেখার আগে আসলে অনুপ্রেরণা তো অনেকেই দিয়ে থাকেন, এবং আপনি কার অনুপ্রেরণায় বইটি লিখলেন এবং কি কারণে আসলে লিখলেন? সর্বপ্রথম যদি বলি যে আমার কাছে মনে হয় যে আমার সবচেয়ে বড় যদি কেউ শুভাকাঙ্ক্ষী থাকে, সেটা অবশ্যই সৃষ্টিকর্তা, তারপরে আমার পরিবার, এবং তারপরে যদি বলে থাকি যে আমার আশেপাশে যারা আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার রোগী যারা আমার কাছে আসেন সেবা নিতে, তাদের অবদান অবশ্যই। কারণ তারা আমাকে অনুপ্রেরণা দিয়েছেন যে আপনি যদি, কারণ হয় কি যে আমি মূলত কাজ শুরু করি আপনার সোশ্যাল মিডিয়া, ইউটিউব থেকে। আমার ব্যক্তিগত যে ভেরিফাইড ইউটিউব চ্যানেল রয়েছে, যেটা সেক্স এডু উইথ ডক্টর দৃষ্টি নামে পরিচিত। কিন্তু অনেক সময় সবাই কিন্তু মিডিয়া মানে আপনার অনলাইনে সবসময় থাকা সম্ভব হয় না, বা খুঁজে খুঁজে বের করতে হয় টপিকসগুলো। তো অনেকেই আমাকে বলেছে যে আপনি যদি এই বিষয়গুলোকে একটা বই আকারে নিয়ে আসেন, তাহলে কিন্তু অনেকের কাছে সুবিধা হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে বই কিন্তু মানুষকে অবশ্যই সব দিক থেকে বই হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা মানে বইয়ের কোনো তুলনা নেই। তো আমার তখন মনে হয়েছে যে ঠিক আছে, আমি যদি মানুষ যে জিনিসগুলো আমার কাছে জানতে চাচ্ছে সেই বিষয়গুলোকে যদি আমি বই আকারে নিয়ে আসি, তাহলে হয়তো বা তাদের উপকার হবে। আর এই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে অসংখ্য ধন্যবাদ কুষ্টিয়া প্রকাশনকে, কারণ আমার কাছে অনেক প্রকাশনী এসেছিল, তবে আমার কাছে কুষ্টিয়া প্রকাশনকে ভালো লেগেছে এবং তারা আমার সাথে কাজ করছে বইটি প্রকাশের ক্ষেত্রে, এবং তারা যথেষ্ট ইতিবাচক ভূমিকাও পালন করছে। তো সেই জন্য আমি বলবো যে এই ক্ষেত্রে প্রকাশকের ভূমিকা রয়েছে, এবং আশেপাশে আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে সবার ভূমিকা রয়েছে। সাধারণত কবিতার পাঠক কম থাকে, কিন্তু একটা কবিতার ক্ষেত্রে দেখা যায় যে প্রকাশকরা 200 থেকে 300, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে 200 থেকে 300 কপি করেন। তো সেই ক্ষেত্রে যে 300 কপি একটা লেখকের একটা ইয়ারের মধ্যে চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে লেখক তো একটু উচ্ছ্বসিত থাকেনি, এবং পাঠকদেরকে ধন্যবাদ দিতে চান যে আমি একজন লেখক হিসেবে তারা যে আমার কবিতাকে গ্রহণ করেছে, এটা আমার জন্য একটা বিশেষ পাওনা। আর আমার প্রথম যে বইটি সেটিও দ্বিতীয় মুদ্রণ হয়েছে, সেটা এখনও আছে দ্বিতীয় মুদ্রণটা। আর দ্বিতীয় যে বইটি সেটি হলো বীরপ্রতিপতা প্লাস মাইনাস হাইটেক বাইফোকাল, ওই বইটি এখন এই মুহূর্তে নেই, ওটারও এডিশন আসার সম্ভাবনা আছে।
আর তৃতীয় যে বইটি সেটি গত বছর ছিল, সেই গত বছরের বইটি সম্পূর্ণ এখনও শেষ হয়নি। তবে আমি গতবার এই বইটি যথেষ্ট পরিমাণ সাড়া পেয়েছিলাম এবং এই বইটির অনেকগুলো রিভিউ হয়েছে এবং সেই বইটি চিরায়ত কবিতা বা আবহমান যে কবিতা যে ধারা, সেই ধারা ওই কবিতাগুলো আছে। আর বিশেষ করে আমি কবিতার এখন যে চর্চাটা করি সেটা একটু নিরীক্ষাধর্মী কাজ করি, সেক্ষেত্রে ম্যাথমেটিক্যাল পয়েটিক্স নিয়ে বিশেষ করে কাজটা। তা এবারে আমার যে বইটি অন্তর্বর্তী গণিতার ফেরোমন, এই বইটি টোটালটাই আমি গত যে 5-6 বছর ধরে যে ম্যাথমেটিক্যাল পয়েটিক্স নিয়ে কাজ করছি তার একটি বলবো যে স্তম্ভই বলা যায়। তো সেক্ষেত্রে এই বইটির ব্যাপারে আমার অনেক আশা এবং আমি যতটুকু এই কয়েকদিনে মেলা যে মানুষের যে সাড়া পেয়েছি, আমার কাছে মনে হয়েছে যে এই বইটি নতুনভাবে বাংলা কবিতায় নতুন করে চিন্তার একটা জায়গা সৃষ্টি হবে এবং কবিতাকে সেভাবে দেখার একটা সুযোগ হবে। শুধু যে আমরা গণিত বলতে যে শুধু গণিত তা না, গণিতের সাথে গণিত মানে মানুষের জীবনের প্রত্যেকটা জিনিসই এবং এই মহাবিশ্বের যতটা অংশ সবই গণিতের একটা অংশ। সেই অংশ হিসাবে আমি এই বিশ্বব্রহ্মাণ্ডে সব কিছুই তো বস্তুর সাথে বস্তুবাদের সাথে জড়িত। এখন আমি যখন সত্তা, তখন সেখানে আমি সত্তাটা হচ্ছে সুফিজম। এখানে এই যে সুফিজম এবং যে বস্তুর সাথে যে দ্বান্দ্বিক যে সম্পর্ক, বিভেদ, এই বিভেদটাকে আমি খুঁজে দেখতে চেয়েছি যে মূলত বস্তুর সাথে আমির সম্পর্কটা কীভাবে বিস্তৃত আছে, সেটাকে আমি আমার কবিতার মধ্যে বর্তমান যে কবিতা বইটি আছে অন্তর্বর্তী গণিতার ফেরোমন, সেখানে আমি এটার প্রয়োগ করার চেষ্টা করেছি। বিশেষ করে এটার ফরমেশনটা হচ্ছে গাণিতিক, কিন্তু এটার সাবজেক্ট হচ্ছে মহাজাগতিক।